আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্সের উপরে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আর আজকে আলোচনার টপিক হচ্ছে ডিরেক্ট মেথড। আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি? ডিরেক্ট মেথড, যেটাকে সংক্ষেপে ডিএম বলা হয়। তো অডিওলিঙ্গুয়াল মেথড এবং গামা ট্রান্সলেশন মেথড, এই দুইটা মেথড কিন্তু অলরেডি আমরা শেষ করেছি। এবার আমরা আজকে ডিরেক্ট মেথড, এই মেথডটা নিয়ে আলোচনা করব। এবং অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্সটাতে আমরা মূলত 7 থেকে 8টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যারা চতুর্থ বর্ষের পরীক্ষাতে আছেন তাদের জন্য এটা সবচেয়ে বেশি হেল্পফুল হবে এই লেকচারটা। ইভেন আমি যেটা বলছি যে এখানে দেখেন অ্যাপ্রোচেস অর্থাৎ ইএলটি এই কোর্সটাতে 40 থেকে 42টা চ্যাপ্টার। সব চ্যাপ্টার আপনি পড়তে গিয়ে পারবেন না। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার আছে, যেগুলো যদি আপনি স্টাডি করেন পরীক্ষা ইনশাআল্লাহ সেখান থেকে কিন্তু কোশ্চিন আপনারা লিখে আসতে পারবেন। ইভেন বিগত সালের কোশ্চিনগুলো যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে এই কয়েকটা চ্যাপ্টার থেকেই ঘুরে ঘুরে কিন্তু কোশ্চিন হয়েছে। ইএলটিতে সরাসরি কোশ্চিন কমনের রেকর্ড কিন্তু খুব কম। এখান থেকে দেখা যাচ্ছে যে 3 থেকে 4টা বা 2 থেকে 3টা কোশ্চিন সরাসরি কমন আসে, আর বাকি কোশ্চিনগুলো ক্রিয়েটিভ হয়। দ্যাট মিনস চ্যাপ্টারের মধ্যে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। এই হচ্ছে বিষয়, যার কারণে চ্যাপ্টারটাকে অবশ্যই গুরুত্ব প্রদান করতে হবে। এবং চ্যাপ্টার যদি পড়েন তাহলে বিগ কোশ্চিন এবং শর্ট কোশ্চিনের জন্য আপনার খুবই ইজি হয়ে যাবে। কারণ শর্ট কোশ্চিনে আমাদের যে লেকচার রেডি করেছি আমরা, আপনারা যদি আগের লেকচারগুলো দেখেন, এই যে এইভাবে আমি কি পয়েন্ট করে করে কিন্তু লেকচার রেডি করেছি। আর এখানটাতে যে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে, আপনি এই বুলেটিং পয়েন্টগুলো যদি মনে রাখতে পারেন তাহলে শর্ট কোশ্চিন আপনি ইজিলি লিখে আসতে পারবেন। অর্থাৎ এখান থেকে আইডিয়া নিয়ে আপনি ডিটেলসে কিন্তু লিখে আসতে পারবেন। অনেক লেখা কিন্তু আপনি লিখতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। এই হচ্ছে বিষয়। তো চলেন ডিরেক্ট মেথড নিয়ে আলোচনা করা যায়। ডিরেক্ট মেথড আমি এখানে কিছু আলোচনা করেছি। দেখেন যে বেসিক যে বিষয়গুলো ডিরেক্ট মেথডের, সেগুলো আমরা একটু দেখি যে আসলে ডিরেক্ট মেথড অর ডিএম এটা কি। তাহলে দ্য ডিরেক্ট মেথড দ্য টিচেস এ ফরেন ল্যাঙ্গুয়েজ উইথাউট ইউজিং দ্য মাদার টাং। অর্থাৎ আমরা যদি দেখি ডিরেক্ট মেথডটা যদি আমরা দেখি, যে ডিরেক্ট মেথড এটা মূলত দ্বিতীয় ভাষা শেখার একটা মাধ্যম। তাহলে ডিরেক্ট মেথড দ্বিতীয় ভাষা শেখার একটা মাধ্যম। এবং এখানে দেখেন যে এই মাধ্যমটা এমন একটা মাধ্যম যেখানে নিজের মাতৃভাষা বা মাদার টাঙের কোনো ধরনের ব্যবহার নেই। সো ডিরেক্ট মেথডটা হচ্ছে একটা বিদেশি ভাষা শেখার একটা মাধ্যম, যেখানে মাতৃভাষাটাকে কোনোভাবে ব্যবহার করা যাবে না বা মাতৃভাষার কোনো ধরনের ব্যবহার নেই। মাতৃভাষার ব্যবহার ছাড়া মূলত আমরা যে ভাষাটা শিখছি সেটা হচ্ছে ডিরেক্ট বা সরাসরি আমরা শিখছি। ঠিক আছে, এটা হচ্ছে এই মেথড। তারপর দেখেন অনলি টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ ইন দ্য ক্লাসরুম। শুধুমাত্র টার্গেট ল্যাঙ্গুয়েজই শুধুমাত্র ক্লাসরুমে ব্যবহার করা হবে। আমরা কি দেখলাম? গামা ট্রান্সলেশন মেথডে দেখলাম যে এখানে হচ্ছে যে মাতৃভাষাটাকে, মাদার টাংটাকে কিন্তু ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে কিন্তু এই ডিরেক্ট মেথডে কোনোভাবে মাতৃভাষাকে কিন্তু ব্যবহার করা হচ্ছে না। দ্যাট মিনস টার্গেট ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভাষাটা শিখবেন সেই ভাষাই কিন্তু ক্লাসরুমে সরাসরি ব্যবহার করা হবে, দ্বিতীয় কোনো ভাষা ব্যবহার করা হবে না। আচ্ছা, ইট ইজ অলসো কল দ্য ন্যাচারাল মেথড। এটাকে ন্যাচারাল মেথড বলা হয়। তো এর আগে আমরা গামা ট্রান্সলেশন মেথড পড়লাম। তো গামা ট্রান্সলেশন মেথডে কি দেখলাম? সেটাকে ক্লাসিক্যাল মেথড বলা হচ্ছে, বাট ডিরেক্ট মেথডটাকে ন্যাচারাল মেথড বলা হয়। এগুলো বিপ কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট ভাই, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, লার্নার্স ডু নট ডিপেন্ড অন দেয়ার মাদার টাং। অর্থাৎ যারা লার্নার্স রয়েছে তারা তাদের মাতৃভাষার ওপরে কোনোভাবেই ডিপেন্ডেন্ট না, বা মাতৃভাষার ওপরে বেস করে কিন্তু তারা ভাষা শিখবে না। সম্পূর্ণ মাতৃভাষা ছাড়া কিন্তু তারা ভাষা শিখছে। গ্রামার ইজ নট ট্রিট অ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ গ্রামারটাকে যে এই ভাষা শেখার মাধ্যমে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পার্ট, এই পার্ট হিসেবে কিন্তু এখানে দেখানো হচ্ছে না। এখানে গ্রামারটাকে মূলত হচ্ছে যে ইন্ডাকটিভ ওয়েতে কিন্তু শেখানো হচ্ছে। দ্যাট মিনস প্র্যাকটিস করতে করতে স্টুডেন্টরা শিখে যাবে। আমরা যেটা দেখেছিলাম অডিওলিঙ্গুয়াল মেথডে কি দেখেছিলাম, যে সেখানে ইন্ডাকটিভ ওয়েতে মূলত গামা শেখানো হচ্ছে, প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিসের মধ্যে সেন্টেন্সের মধ্যে স্টুডেন্টরা গামারের যে রুলস, সেই রুলসটা কিন্তু অটোমেটিক বুঝে যাচ্ছে। বাট গামা ট্রান্সলেশন মেথডে কি দেখেছিলাম, যে গামারের রুলসগুলো হুবহুব আগে পড়িয়ে নেওয়া হচ্ছে। এবং ডিরেক্ট মেথডে আমরা যেটা দেখছি, যে ডিরেক্ট মেথডে মূলত সেইভাবে গামারের যে রুলসগুলো রয়েছে সেগুলোকে মূলত ফোকাস করা হচ্ছে না। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন দ্য থ্রু ইউজ নট রুলস। অর্থাৎ ল্যাঙ্গুয়েজটাকে শেখানো হচ্ছে কিসের মাধ্যমে? ইউজ করার মাধ্যমে, প্র্যাকটিস করার মাধ্যমে। টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কনভারসেশন করছে একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্ট, একজন লার্নার আরেকজন লার্নারের সাথে, এবং স্টুডেন্ট টিচার তারা কি করছে? প্র্যাকটিস করছে। প্র্যাকটিস করার মাধ্যমে তারা
সরাসরি কিন্তু ভাষাটা কিন্তু শিখতে পারছে। আচ্ছা, দ্য ফোকাস ইজ অন লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি, এবং মূলত হচ্ছে যে তাদের যে ফোকাসটা ল্যাঙ্গুয়েজের উপরে, এটা কিভাবে ন্যাচারালি ন্যাচারাল ওয়েতে যে ভাষা শেখা আমি আলোচনা করেছি। ন্যাচারাল ওয়েতে কীভাবে ভাষা শিখে, যে সর্বপ্রথমে তার লিসেনিং পাওয়ারটাকে বাড়াতে হবে, তারপরে স্পিকিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং। সো ডিরেক্ট মেথডটাতে এমনটাই ফলো করা হয়, অর্থাৎ লিসেনিং পাওয়ারের উপরে খুব বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে। তারপরে স্পিকিং, দ্যাট মিনস তার যদি শ্রবণটা বেড়ে যায়, দ্যাট মিনস সে যদি হচ্ছে যে কথা শুনে বুঝতে পারে, তখন তো সেটাতে সে মানে রিপ্লাই করতে পারবে, তাই না? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট মেথড সম্পর্কে বেসিক যে আইডিয়া, সেই আইডিয়াটা পেলাম। এবার চলেন আমরা ডিরেক্ট মেথডের যে কি কনসেপ্ট, সেই কি কনসেপ্টটা আমরা একটু দেখে আসি। সো কি কনসেপ্ট আমি এখানে কয়েকটা উল্লেখ করেছি, যে ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন বাই দ্য লিসেনিং অ্যান্ড স্পিকিং, অর্থাৎ ভাষাটাকে মূলত শেখা হচ্ছে কিসের মাধ্যমে, যে লিসেনিং এবং স্পিকিং। সো আরও বলছি যে ভাষা শেখার যে 4টা স্কিল রয়েছে, সেই 4টা স্কিলের মধ্যে ফার্স্ট স্কিলটা হচ্ছে লিসেনিং, তারপরে হচ্ছে স্পিকিং। তো আপনি যদি ভাষা শিখতে চান, তাহলে এই দুইটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এবং এই দুইটার উপরে যদি বেশি গুরুত্ব না দেন, আপনি জীবনে ভাষা শিখতে পারবেন না, অবশ্যই পারবেন না। তো যার কারণে লিসেনিং এবং স্পিকিংয়ের উপরে মাস্ট বি আপনাকে ফোকাস করতে হবে, এবং এই ডিরেক্ট মেথডে সেম এটাই করা হয়, যে লিসেনিং এবং স্পিকিংয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে। এরপরে কি, ট্রান্সলেশন ইজ নট ইউজ, অর্থাৎ আপনাকে ট্রান্সলেশনটা কি করা হচ্ছে না, যে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, বা ট্রান্সলেট আপনি হচ্ছে যে ব্যবহার করবেন। আচ্ছা, ট্রান্সলেটটাকে কি করা হচ্ছে না, যে ব্যবহার করা হচ্ছে না। যে আপনি ট্রান্সলেট করবেন কিসে, ট্রান্সলেট আপনি তো টার্গেট ল্যাঙ্গুয়েজ ছাড়া দ্বিতীয় মাতৃভাষা ব্যবহার করতে পারবেন না, তাহলে তো ট্রান্সলেট করলে আপনাকে মাতৃভাষা ট্রান্সলেট করা যাবে না, আপনি টার্গেট ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে। যার কারণে ট্রান্সলেটটাকে সেভাবে ক্লাসরুমে কিন্তু ফোকাস করা হয় না বা ফলো করা হয় না। স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ নট অ্যালো, দ্যাট মিনস এখানে মেইন যে বিষয় ডিরেক্ট মেথডে, সেটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজটাকে, মাদার টাংটাকে কোনোভাবেই ব্যবহার করা যাবে না ক্লাসরুমে, মাদার টাংয়ের কোনো স্থান নেই, এই হচ্ছে বিষয়। তাহলে স্টুডেন্ট নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ নট অ্যালোয়েড, অর্থাৎ স্টুডেন্টের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাকে, দ্যাট মিনস স্টুডেন্টের মাদার টাংটাকে কোনোভাবেই ব্যবহার করতে দিচ্ছে না। আচ্ছা, এভরিডে ভোকাবুলারি ইজ এমফ্যাসাইজ, অর্থাৎ প্রতিদিনের যে ভোকাবুলারিগুলো রয়েছে, আপনি প্রতিদিন যে কনভারসেশন করছেন, আপনার সহপাঠীর সাথে যে কথা বলছেন, সেইখানে আপনি কোন কোন ভোকাবুলারি, কোন কোন শব্দ বারবার বেশি ইউজ করতেছেন, সেগুলোর উপরে বেশি গুরুত্ব প্রদান করা হবে। দ্যাট মিনস ক্লাসরুমে যেটা করা হবে, এমন একটা পরিবেশ ক্রিয়েট করে দেওয়া হবে যেখানে একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টের সাথে তার টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কমিউনিকেট করবে, যোগাযোগ করবে, বা তাদের যে মনের যে হচ্ছে যে ভাবটা, সেই মনের ভাব প্রকাশ করবে তার টার্গেট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এখানে দ্বিতীয় কোনো ভাষা ব্যবহার করতে পারবে না। এইভাবে যদি প্র্যাকটিস করা যায়, তাহলে তো খুবই দ্রুত ভাষা শিখে যাবে, এটাই স্বাভাবিক। তো এই হচ্ছে বিষয়, যে ভোকাবুলারি ইজ এমফ্যাসাইজ, অর্থাৎ এভরিডে ভোকাবুলারি, প্রতিদিনের যে ভোকাবুলারিগুলো, সেই ভোকাবুলারিগুলোর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে। আচ্ছা, ফোকাস ইজ অন দ্য স্পোকেন কমিউনিকেশন, স্পোকেন কমিউনিকেশনের উপরে ফোকাস করা হচ্ছে। দ্যাট মিনস যে কনভারসেশন, একজন আরেকজনের সাথে টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে তারা যে কথা বলছে, এই কথা বলার উপরে, এই কমিউনিকেশনের উপরে কিন্তু জোর প্রদান করা হচ্ছে। গ্রামার ইজ লার্নড ন্যাচারালি নট বাই রুলস, গ্রামারটাকে শেখানো হচ্ছে কিভাবে, ন্যাচারালি গ্রামারকে শেখানো হচ্ছে। দ্যাট মিনস এখানে যে রুল মুখস্থ করে, গ্রামারের যে এক গাদা রুল, এই রুলস মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখানে মেইনলি যেটা প্রয়োজন, ন্যাচারালি, অর্থাৎ স্টুডেন্ট যখন ডায়লগ প্রদান করবে, কনভারসেশন করবে তার সহপাঠীর সাথে, টিচারের সাথে, ইভেন তার টার্গেট ল্যাঙ্গুয়েজ সে তো ব্যবহার করছে, তো এই টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে গিয়ে সে যে রুলসগুলো বা সে যে স্ট্রাকচারে সেন্টেন্সটা বলছে, সেই স্ট্রাকচারটা তাকে কিন্তু মনে রাখতে হবে, এটাই হচ্ছে বিষয়। আর আচ্ছা, পরবর্তীতে দেখি যে কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ এমফ্যাসাইজ, অর্থাৎ প্রনাউন্সিয়েশনটা আপনি টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডিরেক্ট মেথড অ্যাপ্লাই করেছেন, টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছেন, সো প্রনাউন্সিয়েশনটা নেটিভদের মতো হচ্ছে না। নেটিভ বলতে আপনি যে ভাষা শিখছেন, তাদের যে নেটিজেন, তাদের মতো আপনার হচ্ছে না, এটা হবে না। অর্থাৎ প্রনাউন্সিয়েশনটার উপরে গুরুত্ব প্রদান করা হবে। দ্যাট মিনস প্রনাউন্সিয়েশনটা কেমন হতে হবে, নেটিভদের মতো। সো এটার উপরে গুরুত্ব প্রদান করা হচ্ছে। সো আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি, যে এখানে সর্বপ্রথমে লিসেনিং এবং স্পিকিং, এই দুইটার উপরে কি করা হবে, সবচেয়ে বেশি জোর প্রদান করা হবে। তারপরে ট্রান্সলেটের এখানে কোনো স্থান নাই, মাতৃভাষার কোনো ব্যবহার নাই এখানে। নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষার স্টুডেন্ট নেটিভ ল্যাঙ্গুয়েজ, এখানে বল মাদার টাংয়ের কোনো স্থান নেই। তারপরে এভরিডে যে ভোকাবুলারি, সেই ভোকাবুলারির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতে হবে। তারপরে কি, যে কমিউনিকেশনের উপরে, টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কমিউনিকেশনের উপরে গুরুত্ব আরোপ করা হবে। এরপরে যদি আমরা দেখি
যে গ্রামারটাকে শেখানো হবে ন্যাচারালি গ্রামারটাকে শেখানো হচ্ছে গ্রামারের যে রুলস রয়েছে এক গাদা গাদা রুলস সেগুলো মুখস্থ করার মাধ্যমে কিন্তু শেখানো হচ্ছে না, শেখানো হচ্ছে মেনলি কিসের মাধ্যমে, ন্যাচারালি সেন্টেন্স বলতে 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 ডায়লগ বলতে বলতে সে গ্রামারের রুলস কিন্তু শিখে যাচ্ছে এবং প্রোনাউন্সিয়েশনের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা কি কনসেপ্টগুলো এখান থেকে খুব সহজে বুঝে গেলাম। এবার আমরা চলি পরবর্তী ধাপে। পরবর্তী ধাপ আমাদের হচ্ছে কি, যে পরবর্তীতে আমরা যে অবজেক্টিভস আর পারপাস আর গোল, তিনটে একই বিষয় কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে হয়, যে কোনটা আসলে অনেক সময় বলে গোল, অনেক সময় বলে পারপাস, অনেকটা বলে অবজেক্টিভ। সো কনফিউশনের কোনো কারণ নেই, যেটাই আসুক আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে মূলত অবজেক্টিভ, গোল আর পারপাস একই বিষয়, তিনটা একই বিষয়। সো আমরা এখানে দেখি যে টু ডেভেলপ দ্য লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল ফার্স্ট, অর্থাৎ এটার যে মেইন গোল বা মেইন পারপাস সেটা হচ্ছে যে লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলটাকে প্রথমে ডেভেলপ করতে হবে, এটা হচ্ছে মূল সত্য। তারপরে কি, টু মেক ল্যাঙ্গুয়েজ লার্নিং ন্যাচারাল লাইক দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে একজন মানব শিশু যখন তার নেটিভ বা মাতৃভাষাটাকে শিখে তখন সে কীভাবে মাতৃভাষাটাকে শিখে সেটার উপরে ফলো করতে হবে। একটা শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মের পরে কয়েক মাস 6 থেকে 12 মাস সে কি তার যে লিসেনিং পাওয়ারটা, সে ডেভেলপ করে, অর্থাৎ সে চারপাশের মা বাবার, অর্থাৎ দেখেন একটা শিশু সবচেয়ে আগে মা এই মানে হচ্ছে যে ঠোঁটের দ্বারা যে ঠোঁট দ্বারা যে উচ্চারিত যে শব্দগুলো সেগুলো আগে শিখে। এর আরেকটা পিছনে লজিক আছে যে শিশুটা সবচেয়ে বেশি তার মা আর তাকে আদর করছে, তার মা কি বলছে যে হচ্ছে যে মা বলছে, যে মা বাবা সোনা এগুলো বলছে, তাই না? তো মা ডাকটা সে সবচেয়ে বেশি শুনে, মামা ডাকটা বেশি শুনে, বাবা ডাকটা বেশি শুনে, যার কারণে সে কী করে সেগুলোই কিন্তু শিখতে পারে। এখানে আরেকটা ভাবার বিষয় আছে, দেখেন ইংল্যান্ডে একটা শিশু জন্মগ্রহণ করেছে, সে কেন ইংলিশ ভাষাতে শিখলো? বাংলাদেশে একটা শিশু জন্মগ্রহণ করেছে, সে কেন বাংলা ভাষা প্রথমে শিখলো? এটার কারণ হচ্ছে তার লিসেনিং পাওয়ার। দ্যাট মিনস সে যে শব্দটা সে শুনছে, বারবার শুনছে, এই শোনার ফলে তার মধ্যে সেটা হ্যাবিটে পরিণত হয়ে যাচ্ছে এবং সেটাই তার মুখ দিয়ে বের হচ্ছে। কেন ইংল্যান্ডের শিশু বাংলাতে কথা বলছে না, প্রথমে মাতৃভাষা তার বাংলা হচ্ছে না? কারণ কি, তার মা বা তার আত্মীয় স্বজন, তার চারপাশে যে লোকগুলো রয়েছে তাকে বারবার যে শব্দগুলো শোনাচ্ছে বা বারবার যে শব্দগুলো বলে ডাকছে, শিশু কিন্তু সেটাতে অভ্যস্ত হয়ে পড়ছে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানটাতে যেটা দেখছি যে এই যে ভাষাটাকে কিভাবে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতো, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতো এখানে ভাষাটাকে শেখা হবে। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথমে হচ্ছে লিসেনিং পাওয়ারটা বাড়বে স্টুডেন্টের, তারপরে কি হবে, তারপরে হচ্ছে যে স্পিকিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং। সো এই চারটাকে মেনটেন করতে হবে, চারটা ছাড়া কিন্তু ভালোভাবে ভাষা শেখা যাবে না, দ্রুত ভাষা শেখা যাবে না। এরপরে দেখি টু ইমপ্রুভ দ্য ফ্লুয়েন্সি অ্যান্ড দ্য প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ যে ফ্লুয়েন্সি বা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, এই প্রোনাউন্সিয়েশনটাকে কিন্তু ইমপ্রুভ করার জন্য বলা হবে বা ইমপ্রুভ করা হবে। এরপরে দেখি টু হেল্প স্টুডেন্টস থিঙ্ক ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, এবং স্টুডেন্টের যে থিঙ্কিংটা, চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা যাতে ইমপ্রুভ হয় টার্গেট ল্যাঙ্গুয়েজে, সেটাও কিন্তু সে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এই সকল বিষয়কে ইমপ্রুভ করাই হচ্ছে মূলত ডিরেক্ট মেথডের মূল কাজ। আচ্ছা, চলেন আমরা চলে আসি। পরবর্তীতে আছে কি ফিচার্স, ঠিক আছে? তো কি ফিচার্সগুলো আমরা যদি দেখি, দেখেন যে হচ্ছে যে মূল যে বৈশিষ্ট্যগুলো, যে অনলি টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ ইন ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমে কী করা হবে, শুধুমাত্র টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে। ডিরেক্ট মেথড হওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে মাতৃভাষার কোনো স্থান নাই। এখানে কি ব্যবহার করতে হবে, এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভাষাটা শিখছেন সেই ভাষায় ক্লাসে ব্যবহার করতে হবে। আপনি স্যারের সাথে কথা বলছেন, আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনার স্যারকে কোশ্চেন করতে হবে। আপনি আরেকজন সহপাঠীর সাথে কথা বলছেন, তাকে আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তাকে প্রশ্ন করতে হবে বা তাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে, তার উত্তরের রিপ্লাই দিতে হবে। এখানে এই একমাত্র কারণ হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে বারবার ব্যবহার করতে হবে। আচ্ছা, এভরিডে কনভারসেশন অ্যান্ড প্র্যাকটিস ভোকাবুলারি আর এমপ্যাথাইজ, অর্থাৎ প্রতিদিনের যে কনভারসেশন, তাহলে এভরিডে কনভারসেশন অ্যান্ড প্র্যাকটিস ভোকাবুলারি আর এমপ্যাথাইজ, এগুলোর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হবে। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে দেখি স্পিকিং অ্যান্ড লিসেনিং আর টট বিফোর রিডিং অ্যান্ড রাইটিং। আমি যেটা বললাম, সো একটা ন্যাচারালি ভাষা শিখতে গেলে তাকে এই কয়েকটা বিষয়ের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে যে সর্বপ্রথমে তার যে লিসেনিং পাওয়ারটা, সেই লিসেনিং পাওয়ারটাকে বাড়াতে হবে। তারপরে কি স্পিকিং পাওয়ারটাকে বাড়াতে হবে। দ্যাট মিনস রিডিং এবং রাইটিংয়ের পূর্বে লিসেনিং এবং স্পিকিং পাওয়ারটা যদি ডেভেলপ না হয়, তাহলে সে কিন্তু তার যে স্পোকেন স্কিল, সেই স্পোকেন স্কিল কিন্তু স্পিকিং স্কিলটা কিন্তু ডেভেলপ হবে না। এরপরে দেখেন গ্রামার ইজ টট ইনডিরেক্টলি থ্রু এক্সাম্পল, উদাহরণ দেওয়ার মাধ্যমে সে কী করবে,
ইনডিরেক্ট গ্রামারটাকে শিখে যাবে, ইনডিরেক্টলি গ্রামারটাকে শিখতেছে। আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে কি দেখেছি, ডিরেক্টলি গ্রামারটাকে শেখানো হচ্ছে কিভাবে, এ বাবা এ রুলস পড়ো, এক গাদা একটা রুলসের লিস্ট দিয়ে দিয়েছে, সেটা তুমি মুখস্থ করো মুখস্থ করো মুখস্থ করো। তো এই এমনটা না, ডিরেক্ট মেথডে সরাসরি কি করানো হচ্ছে, যে এক্সাম্পল দেওয়া হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে, উদাহরণের মাধ্যমে বা যখন প্র্যাকটিস করতেছে প্র্যাকটিসের মাধ্যমে সে অটোমেটিক গ্রামারটাকে কিন্তু শিখে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে অবজেক্ট, পিকচার, তারপরে হচ্ছে গেস্টার, অ্যাকশন, এগুলো ব্যবহার করা হবে ট্রান্সলেট করার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে। অর্থাৎ অবজেক্ট বলতে কি বোঝাচ্ছে, আপনাকে ভাষা শেখাচ্ছে, সেটা যে অবজেক্ট সে সরাসরি সে আপনাকে হচ্ছে যে শো করছে, পিকচার ছবি দেখিয়ে দেখিয়ে আপনাকে ভাষা শেখাচ্ছে ডিরেক্ট মেথডে। তারপরে গেস্টার এবং অ্যাকশন, আপনি যে কথা বলার যে অঙ্গভঙ্গি, আমি যে কথা বলছি হাত লাড়ছি, এটা তো একটা বিষয়, বা আমার যে মুভমেন্টটা, এই মুভমেন্টও কিন্তু একটা বিষয়। সো এই বিষয়গুলোর উপরে ফোকাস করতে হবে ডিরেক্ট মেথডে। আচ্ছা, তাহলে চলেন আমরা কি ফিচার্স দেখলাম, পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তীতে আমাদের হচ্ছে টেকনিক, অর্থাৎ আমরা এখানে কোন টেকনিকটা অবলম্বন করব এবং কোন টেকনিকের মাধ্যমে ডিরেক্ট মেথডে সবচেয়ে দ্রুত ভাষা শেখা যায়। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যে টেকনিকটা আসে সেটা হচ্ছে কোশ্চিন অ্যান্সার সেশন, অর্থাৎ স্টুডেন্ট টিচারকে কোশ্চিন করবে, টিচার স্টুডেন্টদেরকে কোশ্চিন করবে। এই যে কোশ্চিন এবং অ্যান্সার, এই যে পর্বটা, এই পর্বটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করলে আপনি হচ্ছে যে দ্রুত ভাষা শিখতে পারবেন না। আপনার চিন্তা চেতনা সে টার্গেট ল্যাঙ্গুয়েজে হতে হবে, তাহলে তো আপনি দ্রুত ভাষা শিখতে পারবেন, তাই না? সো যার কারণে এখানে এই যে ডিরেক্ট মেথডের যে ইনস্ট্রাক্টর বা টিচার, সে কি করেছে, সে হচ্ছে স্টুডেন্টদের সাথে কনভারসেশন করছে তার টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, এবং স্টুডেন্টদেরকে কোশ্চিন করার সুযোগ কিন্তু দিয়ে দিচ্ছে। এই হচ্ছে বিষয়। তাহলে কোশ্চিন অ্যান্সার সেশন, যেটা কোশ্চিন অ্যান্ড অ্যান্সার, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এরপরে দেখেন রিপিটেশন ডিল। রিপিটেশন ডিল বলতে যেটা বোঝাচ্ছে বারবার বারবার একটা শব্দ বলা। দ্যাট মিনস যখন একটা বাক্য, একটা সেন্টেন্স বারবার বারবার স্টুডেন্টরা বলবে, সেটা তার হ্যাবিটে পরিণত হয়ে যাবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। সো কোনো বিষয় যদি অভ্যাসে পরিণত হয়ে যায়, সেটা কিন্তু মনে রাখতে আর কোনো কষ্ট হয় না, ইজিলি কিন্তু মনে রাখা যায়। এ হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে রোল প্লে। রোল প্লে মোস্ট ইম্পর্টেন্ট ডিরেক্ট মেথডে। রোল প্লে কি, এখানে হচ্ছে যে ক্লাসরুমটা এমনভাবে ডিজাইন করা হবে, একজন স্টুডেন্টকে বলবে তুমি হচ্ছে যে একজন টিচার বা একজন কৃষকের অভিনয় করো বা রোল প্লে করো। দ্যাট মিনস তখন সেই স্টুডেন্টটা তার নেটিভ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে হচ্ছে যে অভিনয় করবে, রোল প্লে করবে এজ এ ফার্মার, একজন এজ এ গৃহিণী বা এজ এ টিচার, সে কীভাবে এই যে রোলটা প্লে করছে, এই রোল প্লে করার মাধ্যমে সে নতুন নতুন প্র্যাকটিক্যালি সে বিষয়গুলো কিন্তু জানতে পারবে। একজন কৃষক সে কোন টাইপের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বা কীভাবে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, সে যখন তার রোল প্লে করবে সেখন কিন্তু সেটা সে ভালোভাবে জেনে যাবে। সো রোল প্লে মোস্ট ইম্পর্টেন্ট ডিরেক্ট মেথডে। আচ্ছা, কনভারসেশন প্র্যাকটিস, দ্যাট মিনস কথোপকথন। একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলছে, তাদের দৈনন্দিন জীবনের যে ব্যবহৃত শব্দগুলো বা যে ইস্যুগুলো, যে সিচুয়েশনগুলো, সেই সিচুয়েশনগুলো নিয়ে কিন্তু তারা বারবার প্র্যাকটিস করছে। আচ্ছা, এরপরে আছে পিকচার ডেসক্রিপশন। পিকচার ডেসক্রিপশনের মাধ্যমে কি করছে, যে তারা নতুন নতুন শব্দ শিখছে। একটা সুন্দর একটা ছবি, যেমন একটা পটেটোর একটা ছবি দিয়ে বললো যে এর নাম পটেটো, তাহলে ওটা কি কখনো ভুল হবে? এটা অ্যাপেল, এটা হচ্ছে আপেল, এটা কি কখনো ভুল হবে না? এই বিষয়গুলো কিন্তু ডিরেক্ট মেথডে অ্যাপ্লাই করা হয়, যার কারণে ডিরেক্ট মেথডের মাধ্যমে খুব দ্রুত স্টুডেন্টরা ভাষা শিখে যায়। আচ্ছা, তাহলে চলেন পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এটা হচ্ছে এই যে ডিরেক্ট মেথড, এই ডিরেক্ট মেথডের কি কি সুবিধা রয়েছে, অ্যাডভান্টেজগুলো কি কি, সেগুলো আমরা দেখব। আচ্ছা দেখেন, ডিরেক্ট মেথডের যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ইমপ্রুভ স্পিকিং স্কিল কুইকলি, অর্থাৎ খুব দ্রুত এখানে যে স্পিকিং স্কিল, দ্যাট মিনস আপনি টার্গেট ল্যাঙ্গুয়েজে খুব দ্রুত কথা বলা শিখে যাবেন, এটা একটা হচ্ছে অ্যাডভান্টেজ। আচ্ছা, ডেভেলপস ন্যাচারাল প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ফ্লুয়েন্সি, অর্থাৎ যে আপনি ন্যাচারাল যে প্রোনাউন্সিয়েশন, সেই প্রোনাউন্সিয়েশন কিন্তু এখানে এবং ফ্লুয়েন্সি কিন্তু আপনার চলে আসবে। আচ্ছা, ইনকারেজ থিঙ্কিং ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, এবং আপনি টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থিঙ্ক করতে পারবেন, এটা আরেকটা বিষয়। আচ্ছা, মেক্স লার্নিং অ্যাক্টিভ ইন্টারেস্ট, অর্থাৎ আপনি যে হচ্ছে যে শিখতেছেন, এই শিখাতে আপনার ইন্টারেস্ট আসবে এবং এটা শিখতে আপনি মজা পাবেন, এই হচ্ছে বিষয়। ইউজফুল ফর এভরিডে কমিউনিকেশন, এবং নিত্যদিনের যে ভাষার যে ব্যবহারটা হয়, সেই ভাষার ব্যবহারের জন্য এটা খুবই খুবই ইউজফুল। আচ্ছা, এগুলো গেল মূলত অ্যাডভান্টেজ। এছাড়াও এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সো পৃথিবীতে যে জিনিসই থাকুক না কেন, সব জিনিসেরই কিন্তু ক্রিটিসিজম রয়েছে, অসুবিধা কিন্তু রয়েছে। অসুবিধা সারা, সুবিধা অসুবিধা উভয় পক্ষেরই থাকে, এ হচ্ছে বিষয়। আমরা যদি ডিসঅ্যাডভান্টেজগুলো দেখি, যে আচ্ছা, ডিফিকাল্ট ফর দ্য বিগিনিং ইন দ্য আর্লি স্টেজ, অর্থাৎ এটা যারা বিগিনার আছে তাদের জন্য খুবই খুবই কঠিন একটা বিষয়। আচ্ছা, গ্রামার রুলস আর নট দ্য ক্লিয়ারলি এক্সপ্লেন, গ্রামারের রুলসটাকে একদম সরাসরি ব্যাখ্যা করা হয় না, স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয় না। নো সুইটেবল ফর দ্য একাডেমিক অর কমপ্লেক্স রাইটিং, এটা একাডেমিক ক্ষেত্রে, একাডেমিক শিক্ষার ক্ষেত্রে এটা কখনোই সুইটেবল না, ঠিক আছে, এবং কমপ্লেক্স রাইটিংয়ের ক্ষেত্রেও কিন্তু এটা সুইটেবল না। আচ্ছা,
এরপরে যেটা দেখি যে আমরা দেখি যে রিকোয়ার্স স্কিলড অ্যান্ড দ্য ফ্লুয়েন্ট টিচার এবং নো ইফেক্টিভ ইন দ্য লার্জ ক্লাস, অর্থাৎ এই যে ডিরেক্ট মেথডের একজ্যাক্ট যে টিচার, সেই টিচার কিন্তু খুঁজে বের করা খুবই কঠিন, অর্থাৎ এখানে টিচারের কিন্তু ঘাটতি রয়েছে। এবং যে নট ইফেক্টিভ ইন দ্য লার্জ ক্লাস, এবং ক্লাসের সাইজ যদি বড় হয়, দ্যাট মিনস অনেক স্টুডেন্ট হয়, তখন এটার জন্য খুব একটা বেশি ইফেক্টিভ নয়, এই ডিরেক্ট মেথডটা খুব একটা বেশি ইফেক্টিভ নয়। এ হচ্ছে বিষয়। তাহলে আমরা এই ডিরেক্ট মেথড সম্পর্কে এখানে কয়েকটা বিষয় জানলাম, আমি একটু হাইলাইট করার চেষ্টা করছি। যে প্রথমে ডিরেক্ট মেথড সম্পর্কে বেসিক আইডিয়া নিলাম, তারপরে কি কনসেপ্ট সম্পর্কে ধারণা নিলাম, এরপরে অবজেক্ট পারপোজ আর গোল এগুলো সম্পর্কে ধারণা নিলাম, তারপরে কি ফিচার্স সম্পর্কে কিন্তু আইডিয়া নিলাম, তারপরে টেকনিক, তারপরে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এই হচ্ছে বিষয়। পরবর্তী ক্লাসে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে জিটিএম, এই যে জিটিএম ভার্সেস ডিএম, অর্থাৎ ডিরেক্ট মেথড এবং হচ্ছে যে গামা ট্রান্সলেশন মেথড, এই দুটো মেথডের মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্য কি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা বারবার পরীক্ষায় চলে আসে, আশা করা যায় আপনাদেরও পরীক্ষায় আসবে। কারণ এই দুটার মধ্যে যদি পার্থক্য দেখেন, গামা ট্রান্সলেশন মেথড এবং ডিরেক্ট মেথড, এই দুটা মেথড সম্পর্কে আপনাদের আইডিয়া আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে আমি এই টপিক নিয়ে হচ্ছে যে জিটিএম ভার্সেস ডিএম এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সবাই আমাদের যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।